সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে তোমাদের জীবন পরিচালনা করছো এবং পড়াশোনা নিয়ে আছো। তোমাদের পড়াশোনায় তোমাদের মূল কাজ, কারণ ছাত্র নং অধ্যয়নং তপ, সেটা আমরা সবাই জানি, আমরা পড়ে আসছি এবং আমরা সেটা মেনে চলি। তোমাদের এছাড়া দ্বিতীয় কোনো কাজ থাকার কথা না, থাকলে সেটা বলো। আজকে আমাদের বাংলা ব্যাকরণের প্রথম দিকের একটা পাঠ নিয়ে আমি হাজির হয়েছি। এটা হচ্ছে বাংলা উচ্চারণ। আমরা জানি সুমিষ্ট এবং শিষ্ট ভাষার জন্য সুন্দর উচ্চারণ জরুরি। অশুদ্ধ উচ্চারণ এবং ভুল উচ্চারণ একটা ভাষাকে ভুল পথে ধাবিত করে এবং শিক্ষিত মানুষ হিসেবে সেটা আরেকজনের কাছে খুব বেশি খেলোভাবে নিজেকে উপস্থাপন করা হয়। এটা শিক্ষিত মানুষ হিসেবে অথবা পড়াশোনার সাথে আমরা যারা জড়িত আছি সেটা আমাদের কারোর জন্য আসলে শুভকর হবে না। সেই জন্যই আমাদের শুদ্ধ বানান জানা যেমন জরুরি, তেমনিভাবে শুদ্ধ উচ্চারণ সেটা যেন আরও বেশি জরুরি। কারণ মান ভাষার জন্য এবং ভাষার সৌন্দর্য রক্ষার জন্য শুদ্ধ উচ্চারণ এটা অবশ্যই জানতে হবে। আমরা জানি আমাদের আমাদের একটা বর্ণমালা আছে বাংলা ভাষায়, যেটা 50টা ধ্বনি আছে। এর মধ্যে 11টি স্বরধ্বনি এবং বাকি 39টি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আজকে আমরা স্বরধ্বনির এই উচ্চারণটা আমরা একটু দেখব। আমরা জানি আমাদের আমাদের যে স্বরধ্বনির তালিকা আছে সেখানে মৌলিক স্বরধ্বনি এবং অমৌলিক স্বরধ্বনি মিলিয়ে 11টি ধ্বনি আছে। এর মধ্যে 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি, যেটা তোমরা অনেক সময় দেখবে যে তোমাদের নানান পরীক্ষার মধ্যে, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, নানান পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি। আমরা এখানে একটা একটা ছবি এঁকেছি। সেই ছবির মধ্যে আমাদের মৌলিক যে স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনির আমরা একটা চিত্র এখানে উপস্থাপন করেছি এবং এই ধ্বনিগুলো উচ্চারণ করার যে স্থান আছে সেই স্থানগুলো আমরা এখানে বিন্দু দিয়ে চিহ্নিত করেছি। আমরা ক্রমশ আমরা এটার একটা পরিষ্কার একটা ধারণা তোমাদেরকে দেব এবং এটার পরিশুদ্ধ উচ্চারণটা আমরা জেনে নেব। আমরা দেখেছি এখানে 7টা মৌলিক স্বরধ্বনি। একটা হচ্ছে ই, এটা হচ্ছে এ আর এ, ই এ এ, এই তিনটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। আর পেছনের তিনটা হচ্ছে অ, অ, ও, উ। এই তিনটা হচ্ছে পশ্চাৎ অর্থাৎ পেছনের স্বরধ্বনি। আর কেন্দ্রীয়ভাবে যেটা দুইয়ের মাঝখান থেকে উচ্চারিত হয় সেটা হচ্ছে আ। কেন্দ্রীয় স্বরধ্বনিকে আমরা যদি চিহ্নিত করি সেটা ঠিক এমন হবে, ঠিক এই দুইয়ের মাঝখান থেকে এই কেন্দ্রীয় স্বরধ্বনিটা উচ্চারিত হয়, সেটা হচ্ছে আ। অর্থাৎ যে স্বরধ্বনি, আমরা একটু পেছনের দিকে যাই, স্বরধ্বনির একটা সংজ্ঞা আছে, বৈজ্ঞানিক সংজ্ঞা। আমরা ছোটবেলা একটা সংজ্ঞা শিখে আসছি এভাবে যে যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। এটা আসলে কোনো বৈজ্ঞানিক সংজ্ঞা নয়, এটা একটা মন গড়া সংজ্ঞা। নিজে নিজে উচ্চারিত হয়, উচ্চারণ করলে তো উচ্চারিত হবে, নিজে নিজে তো স্বয়ংক্রিয়ভাবে কোনো ধরনের উচ্চারণ হওয়ার কোনো সুযোগ নেই। তো এখন সেটা কি, আধুনিক যে কনক্রিট সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা দাঁড়িয়েছে এইরকম যে আমরা জানি বাতাসের আধার হচ্ছে ফুসফুস। ফুসফুস থেকে যে বাতাস সৃষ্ট বা উৎপন্ন হয়, সে বাতাস বা বায়ু আমাদের নাক এবং মুখ দুই পথ দিয়ে বের হয়। বের হওয়ার সময় যে আমাদের 12টা যে বাকযন্ত্র আছে, 12টা যে বাগঙ্গ আছে, যেগুলো উচ্চারণ করার জন্য 12টা জায়গা অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করে থাকে, সেই জায়গার সংশ্লিষ্ট। অর্থাৎ আমরা যদি একটা সংজ্ঞা তৈরি করি সেটা এমন হবে যে যে ফুসফুস থেকে আগত বাতাস মুখবিবর এবং নাসারন্ধ্র দিয়ে বের হয়ে যাওয়ার সময় কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আবারও বলছি, ফুসফুস এবং ফুসফুসে সৃষ্ট বাতাস মুখবিবর এবং নাসারন্ধ্র দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। তাহলে আমরা দেখেছি এখানে 7টা মৌলিক স্বরধ্বনি। স্বরধ্বনির মধ্যে এটা সম্মুখ। সম্মুখ মানে আমাদের যে জিভ আছে, জিভাটা একবারে সামনের দিকে একদম সামনে চলে আসবে এবং ডগাটা অত্যন্ত উপরের দিকে যাবে, উপরের তালুর সাথে লাগবে না। যদি লেগে যায় তাহলে সংজ্ঞার বিপরীত হয়ে যাবে, সেটা স্বরধ্বনি থাকবে না, একবারে সবচেয়ে উপর উঠবে, মুখ অনেকটা ক্লোজ অবস্থায় থাকবে। এটাকে বলা হয় বদ্ধ অবস্থার মধ্যে থাকবে, সেরকম যে ধ্বনি উচ্চারিত হয়
সেই ধ্বনির নাম হচ্ছে ই। অর্থাৎ ই হচ্ছে সামনের এবং সবচেয়ে উপরে, অর্থাৎ সম্মুখ উচ্চ স্বরধ্বনি ই। ইটা উচ্চারণ করার পরে ক্রমশ আমাদের নিচের যে ঠোঁট আছে, নিচের যে অধরটা আছে, সেটা ক্রমশ প্রসৃত হবে, সেটা আস্তে আস্তে খুলবে, তার যে ভাঁজগুলো খুলে ক্রমশ আমরা জিহ্বাটা পিছনের দিকে যাবে, পিছনের দিকে আস্তে আস্তে যাবে, ক্রমশ যাবে, এবং নিচের ঠোঁট, হ্যাঁ, নিচের যে ঠোঁট আছে, ঠোঁটের যে নিচের অংশ অধরটা কি হয়ে যাবে, আস্তে আস্তে প্রসৃত হয়ে যাবে। ই এ এ ই এ এ। তাহলে এভাবে ঠিক এখানে যেই রেখাটা আমরা একটু বাঁকা করে এঁকেছি, সেই ঠিক বাঁকা ভঙ্গির মধ্যে এই এটা ক্রমশ প্রসৃত হতে থাকবে নিচের দিকে, এবং এবং জিহ্বা পিছনে সরাসরি ক্রমশ এই ধ্বনিটা, এই তিনটা ধ্বনি উচ্চারিত হবে। এই তিনটাকে আমরা সম্মুখ স্বরধ্বনি বলি। এর মধ্যে যেটা উপরে আছে সেটার নাম হচ্ছে উচ্চ স্বরধ্বনি, যেটা উপর থেকে নিচে, অর্থাৎ এটা হচ্ছে উচ্চ মধ্য, এবং এই নিচেরটা হচ্ছে নিম্ন মধ্য। তাই উচ্চ মধ্য, নিম্ন মধ্য। আর এটা কেন্দ্রীয় স্বরধ্বনি, যেটা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা একেবারে শায়িত থাকে, নিচে শায়িত হয়ে যায়, পুরো মুখটা ওপেন, অনেকটা ঠিক কুমিরের মুখ ওপেন করলে যেরকম হয়, আমাদের মুখটাও ঠিক এরকম আ আ আমার আ। আর পশ্চাৎ যে তিনটা ধ্বনি আছে, সেটা আমরা নিচ থেকে যদি নিচ থেকে যাই, সেটা আমরা এইভাবে উচ্চারিত হবে যে, অর্থাৎ এটা হচ্ছে যে জিহ্বার যে গোড়ালি আছে, গোড়ালিটা ক্রমশ উপরের দিকে ফুলে উপরের দিকে উঠবে, এবং আমাদের মুখটা আস্তে আস্তে গোল থেকে গোলতর হয়ে যাবে, গোলতম হয়ে যাবে, ক্রমশ গোল হয়ে যাবে, মানে গোল হয়ে যাবে মুখটা। প্রথমে খানিকটা প্রসৃত অবস্থায় থাকবে, ক্রমশ সেটা গোল থেকে গোলাকার হয়ে যাবে। আমরা যেমন অ অ অনেক, ওই ইত্যাদির মধ্যে উচ্চারণ করার সময় মুখটা অনেকটা কি থাকে, অনেকটা ওপেন অবস্থার মধ্যে থাকে। এর প্রসেসে সেটা ক্লোজ হয়ে যাবে অ ও উ উট। উট বলার সময় আমাদের এটা একেবারে অনেকটা গোল হয়ে যায় এবং ক্লোজ হয়ে যায় উট। তাহলে এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, এই 7টা মৌলিক স্বরধ্বনির আমাদের যে ধ্বনি বিজ্ঞান আছে, ধ্বনি বিজ্ঞানের মধ্যে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিশ্লেষণ আছে। তবে তোমাদের ইন্টারমিডিয়েট পর্যায়ে অত বেশি সূক্ষ্ম ভাগের মধ্যে আমরা যাব না। এই টোটাল 7টি ধ্বনিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের পর্যায়ে। এটাকে দুটো ভাগে দেখো, আমি এটা এখানে বৃত্ত এঁকেছি, দুটো বৃত্ত, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। উপরের ঘরের মধ্যে 4টি ধ্বনি আছে, ই এ, অর্থাৎ রস্বই এ, এবং উ ও। এই 4টি ধ্বনি, এই 4টি ধ্বনিকে ধ্বনিবিজ্ঞানীরা মুনি চৌধুরীর বইয়ের মধ্যে আছে, তারা করেছে এগুলো হচ্ছে ক্লোজ স্বরধ্বনি। ক্লোজ শব্দের এটা একটা পারিভাষিক শব্দের অনুবাদ হয়েছে এই সংবৃত এই শব্দ দিয়ে। ক্লোজের ধ্বনি বিজ্ঞানের যে পারিভাষিক শব্দ, সেই পারিভাষিক শব্দটা হচ্ছে সংবৃত। আর নিচের যে 3টা ধ্বনি আছে, সেই 3টা ধ্বনিকে আমরা ধ্বনিবিজ্ঞানীরা যে পরিভাষা ব্যবহার করেছেন, সেটা ইংরেজি হচ্ছে ওপেন, আর বাংলা হচ্ছে বিবৃত ধ্বনি। ঠিক আছে, ইংরেজি হচ্ছে ওপেন, আবারও বলছি, বাংলা হচ্ছে বিবৃত ধ্বনি। তাহলে যে 7টা মৌলিক স্বরধ্বনি আমরা এখানে লিখলাম, ই এ এ, এটা স্বরের সাথে জফলা আকার দিয়ে সেটাও লেখা যায়, অথবা এ দিয়ে লেখা যায়। এখানের মধ্যে আবার একটু তফাৎ আছে। আমাদের বাংলাদেশি ধ্বনি বিজ্ঞানীরা এটা প্রথমটা দিয়ে, অর্থাৎ অজফলা আকার দিয়ে লিখতে চান, আর পশ্চিমবঙ্গের ধ্বনি বিজ্ঞানীরা এটাকে এ জফলা আকার দিয়ে লিখতে চান। যেটাই হোক না কেন, দুটোই মানে কোনোটাই ভুল নয়, যে কোনো একটা দিয়ে লিখতে হবে। আর আ তো আছে, আর পেছনের যে অ ও এবং উ, এই 3টা স্বরধ্বনি, টোটাল 7টা স্বরধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে যে 11টার মধ্যে আরো 4টা স্বরধ্বনি রয়ে গেছে, অর্থাৎ বাংলায় ই এবং ই, অর্থাৎ রস্বই দীর্ঘ ই, দুটো ই আছে। এগুলো বানানের মধ্যে থাকলেও উচ্চারণের মধ্যে নাই। উচ্চারণের মধ্যে কোনো দীর্ঘ ই নাই, উচ্চারণের মধ্যে কোনো দীর্ঘ উ নাই। উচ্চারণের মধ্যে রি নামক যে ধ্বনি আছে, সেটা আসলে বড় ধরনের প্রশ্ন হচ্ছে, সেটা স্বরধ্বনি। কারণ এটা আমরা লিখি রস্বইকার দিয়ে, রস্বইকার দিয়ে রি রি। তারপরে হচ্ছে ওই মানে এটা একটা যৌগিক স্বরধ্বনি, অ প্লাস রস্বই, এই দুটো স্বরধ্বনি সহকারে হয় ওই। অতএব এটা মৌলিক স্বরধ্বনি নয়। অ এবং রস্বই যেহেতু আমাদের ধ্বনি তালিকার মধ্যে আছে, সে কারণে সেটা আলাদা করে দেখানোর কোনো সুযোগ নেই।
আর একটা হচ্ছে অ প্লাস রস্য ও। এটাও এখানের মধ্যে যে দুটো ধ্বনি আছে অ এবং রস্য সহযোগে ও, এই ধ্বনিটা এই সংযুক্ত বা যৌগিক স্বরধ্বনিটা এটা গঠিত হয়েছে। অর্থাৎ এখানের মধ্যে যে দুটো ধ্বনি আমরা পাই অ এবং রস্য, সেই দুটো মৌলিক তালিকার মধ্যে আছে বলে এটাকে আলাদা করে দেখানোর কোনো সুযোগ নেই। তাহলে রি এটা আদৌ কোনো মৌলিক স্বরধ্বনি নয়, কারণ এখানের মধ্যে রও আছে, একটা ব্যঞ্জন আছে, একটা রস্যই আছে। দীর্ঘই এবং রস্য মিলে দীর্ঘই, এটা দীর্ঘই এবং রস্যই দীর্ঘই বাংলা বানানোর মধ্যে থাকলেও উচ্চারণের মধ্যে নাই। সে কারণে আমরা অভিধানের মধ্যে প্রত্যেকটা শব্দের পেছনে আমরা দেখি যে একটা শব্দ দিয়েই কিন্তু তার সাথে একটা উচ্চারণের একটা অংশ দেওয়া আছে। এটা অনেক সময় থার্ড বন্ধনী দিয়েও সেটা দেখানো হয়। সেখানের মধ্যে কোনো শব্দের মধ্যে আমরা দীর্ঘই আছে এইরকম কোনো শব্দ আমরা পাই না। ফলে আমরা দেখি যে ইদানিং ঈদ শব্দটা আরবি শব্দের জন্য হলেও, যেহেতু আইন ইয়া দাল আরবি শব্দের জন্য হলে দীর্ঘ ই, এটা ঠিক আছে, কিন্তু বাংলায় যেহেতু এরকম কোনো ধ্বনি নেই, এই কারণে রস্যি দিয়ে অনেকে লেখার পক্ষপাতী। কারণ আধুনিক বাংলা বানান নিয়ম অনুসারে বিদেশি শব্দের ক্ষেত্রে দীর্ঘ ই এবং দীর্ঘ উ, এই দুটো ধ্বনির ব্যবহার একেবারে নেই বললেই চলে। ফলে এই ঈদ শব্দটাও বা এরকম অজস্র শব্দ, হ্যাঁ, আমরা রস্যই বানানে অনেকে লিখতে দেখি, অনেকে লিখতে, এটা অবশ্যই বাংলা একাডেমি যে বাংলা বানানের যে নিয়ম আছে সেখানের মধ্যে সুপারিশ করা আছে। তাহলে আমরা আপাতত দেখলাম যে এই চিত্রের মধ্যে, এখানের মধ্যে দুটো ধ্বনি উচ্চারণ নিয়ে একটু সমস্যা হয়। একটা হচ্ছে যে আমি একটু এখানে অনেক অনেক বেশি আঁকিবুকি হয়ে চিত্র তোমাদেরকে দেখাই। অ এবং ও এর মধ্যে অ কোনো সময় অ থাকে, কোনো সময় অটা ও এর ঘরে চলে যায়। অর্থাৎ অ যদি অ থাকে তখন তার স্বাভাবিক উচ্চারণটা বিবৃত। অ এর স্বাভাবিক উচ্চারণটা হচ্ছে বিবৃত, কারণ সে ওপেনের ঘরে আছে। আর অ যখন পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ বিকৃত বা পরিবর্তিত উচ্চারণে আসে, তখন অ এর উচ্চারণ হবে, যেহেতু ক্লোজের ঘরে ঢুকে গেছে, সে কারণে অ এর পরিবর্তিত উচ্চারণ হচ্ছে ক্লোজ, অর্থাৎ সংবৃত। তাই অ এর স্বাভাবিক উচ্চারণ অবিবৃত, অ এর পরিবর্তিত বা বিকৃত উচ্চারণ অস্বাভাবিক উচ্চারণ, তার নাম হচ্ছে সংবৃত। আবার এর ক্ষেত্রে ঠিক উল্টা, অ এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে সংবৃত। যেহেতু এটা আবার অনেক সময় মানে এই লেখাটাই কিন্তু পরিবর্তিত হয়ে লেখা থাকলেও এটা এ দিয়ে উচ্চারণ করতে হয়, তখন সেটা এই ক্লোজ থেকে ওপেনের ঘরে চলে আসে। ওপেনের ঘরে চলে আসলে ক্লোজ, অর্থাৎ এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে সংবৃত, আর অস্বাভাবিক বা পরিবর্তিত উচ্চারণ হচ্ছে বিবৃত। আবারও বলছি, অ এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে সংবৃত, অস্বাভাবিক বা পরিবর্তিত উচ্চারণ হচ্ছে বিবৃত। তাহলে এই দুটোর, এটা আমাদের অবশ্যই জানতে হবে, আমাদের শুদ্ধ উচ্চারণের জন্য যেমন জানতে হবে। আর তোমাদের পরীক্ষার মধ্যে এই দুটো কোয়েশ্চেন বিগত কয়েক বছর ধরে, অর্থাৎ স্বরবর্ণ থেকে কোনো কোয়েশ্চেন করতে গেলে এই দুই, হয়তো অ দিয়ে করতে হবে, নাহলে এ দিয়ে করতে হবে। এবং স্বরবর্ণের একটা ধ্বনি, একটা কোয়েশ্চেন সবসময় থাকবেই, এর কোনো বিকল্প নেই। এই কারণে তোমাদের পরীক্ষা ফাঁসের জন্য এটা যেমন এই উচ্চারণ জানাটা যেমন সহায়ক হবে, তেমনি ভাবে তোমাদের নিজেদের ভাষা পরিশুদ্ধ করার জন্য, উচ্চারণটা শুদ্ধ করার জন্য, শুদ্ধ উচ্চারণের জন্য এটা জানার কোনো বিকল্প নেই। আমরা ক্রমশ এখন আমাদের নিয়মের মধ্যে যাব। এখন এটার অবস্থানটা আমরা তোমাদেরকে দেখিয়েছি। তাহলে আমরা জেনেছি কি, আমরা জানলাম, সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানলাম যে অ এর উচ্চারণ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণটা হচ্ছে কি, বিবৃত উচ্চারণ বা ওপেন অ। আরেকটা হচ্ছে কি, পরিবর্তিত বা অস্বাভাবিক পরিবর্তিত অ। তাইলে এই পরিবর্তিত অটা হচ্ছে কি, সংবৃত অ, অর্থাৎ এটা ক্লোজ অ এবং সংবৃত এ। এখন কোনটা কোন ক্ষেত্রে হয়, প্রথম আমরা বিবৃত অ এর নিয়মগুলো জানবো। সেটা কেমন হয় আমরা দেখি। 1 নাম্বার, আমরা দেখি অনেক সময় শব্দের শুরুতে অধ্বনি থাকলে অধ্বনিটা অধ্বনি রূপ নিয়ে থাকে। শব্দের মাঝখানে এবং শেষে গেলে সেটা বিলীন হয়ে যায়, সেটা রূপটা দেখা যায় না। যেমন আমরা দেখি অনেকের মধ্যে অটা দেখে যাচ্ছে। এখন সেটা যখন মাঝখানে যাব জবন, তাহলে এখানে জবনের মধ্যে বয়ের সাথে এটা অ আছে, সেটা দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়।
তারপরে যে আমরা যদি যাই যত, তয়ের সাথে একটা অ আছে, সেটা দৃশ্যমান নয়, কারণ নিয়ম অনুসারে অ যখন শব্দের মাঝখানে এবং শেষে চলে যায়, সেটা যেহেতু আলাদা কোনো কার নাই। যেমন সরার একটা আয়ের একটা কার আছে, আমরা এটা দেখলে বুঝতে পারি। রশির একটা কার আছে, সে এটা দেখলে আমরা বুঝতে পারি। দীর্ঘের একটা কার আছে, এটা দেখলে আমরা বুঝতে পারি। কিন্তু শুধু অধ্বনির কোনো কার নেই, তার কোনো সংক্ষিপ্ত রূপ নেই, ফলে এই শুরুর দিকে থাকলে আমরা এটা দেখি যে অক্লিয়ার আছে শব্দের মাঝে এবং শেষে। সেই কারণে এই নিয়মটা জানা বেশি জরুরি, যেহেতু এটা অদৃশ্যমান অবস্থার মধ্যে কেমন হয় সেটা পরিষ্কার করার জন্য, উচ্চারণটা ক্লিয়ার করার জন্য সেই জিনিসটা জানাটা আরো বেশি জরুরি। তাহলে আমরা যদি শুরুর দিকে এরকম কোনো অ দেখি যেটা প্রকাশ্য অ, সেটা যদি না বোধক হয়, অর্থাৎ না বোধক শব্দের শুরুর, না বোধক অ শব্দের শুরুর না বোধক অ, না বোধক অ বিবৃত হয়। আবারও বলছি, শব্দের শুরুর না বোধক অ বিবৃত হয়, অর্থাৎ এটা কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা একটু লিখেছি অনেক, অনেকের উচ্চারণ হচ্ছে অনেক। অমানিসা, অমানিসা, এটার বানানো একই হবে, মূল বানান এবং উচ্চারণীয় বানান একই হবে। তারপরে অসীম, যার কোনো সীমা নাই, অটাও এখানে নেগেটিভ, অর্থাৎ না বোধক অ। অসীম, অসীম এটা এটা উচ্চারণ যে বানানো হবে অসীম। এখানে তালব্যস্য কেন হচ্ছে সেই নিয়মটা আমরা ক্রমশ আমাদের যখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মধ্যে যাব আমরা তখন দেখব। এবং যে ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি নাই, সেখানের মধ্যে হর্ষচিহ্ন উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করতেই হবে। স্বাভাবিক শব্দের মধ্যে অসীম, এটা ক্লোজ উচ্চারণ, অর্থাৎ ময়ের সাথে এখানে কোনো স্বরধ্বনি নেই, আমরা হর্ষচিহ্নটা দেখাই না। কিন্তু যখন উচ্চারণীয় বানান, উচ্চারণটা লিখবো আমরা, অর্থাৎ উচ্চারণ অনুসারে যে বানানটা আছে সেটা যখন আমরা লিখবো, এখানের মধ্যে হর্ষচিহ্ন ব্যবহার করতে হবে, তা না হলে সেটা ভুল দেখাবে। এবং এই ভুল দেখানোর ফলে এক্সামিনে অনেক সময় নাম্বারটা কেটে দেয়। উচ্চারণের মধ্যে তো আমরা তো অবশ্যই, যখন মুখের উচ্চারণ থাকে তখন তো সেটা অবশ্যই দেখানোর কোনো সুযোগ নেই। যখন লিখিত উচ্চারণটা আমরা লিখবো, তখন অবশ্যই আমরা যেখানের মধ্যে সম্পূর্ণ থাকবে না, সেখানের মধ্যে আমরা এই হর্ষ চিহ্নটা ব্যবহার করতে হবে। আমরা একটা নিয়ম পেলাম যে শব্দের শুরুতে যদি কোনো স্বরধ্বনি থাকে এবং সেটা যদি এরকম কোনো যদি অস্বরধ্বনি থাকে, সেটা যদি না বোধক হয়, তাহলে সেটা অবশ্যই কি হবে, সেটার উচ্চারণটা বিবৃত হবে। 2 নাম্বার, শব্দের শুরু বা মাঝখানে যেখানে হোক না কেন, প্রথমে অ আছে, অ এর পরে যদি আবার অ বা আ থাকে, প্রথমে অ আছে, এই অ এর পরপর যদি আবার অ বা আ থাকে, তাহলে অটার কোনো পরিবর্তন হবে না, অটার কোনো পরিবর্তন হবে না। যেমন অনাচার, অনাচার, তাহলে এই প্রথমে অ আছে, পরের অংশে গিয়ে, পরের অক্ষরে গিয়ে আমরা আবার একটা কি পেয়েছি, এখানের মধ্যে একটা অ, এখানে আমরা একটা আ পেয়েছি, অর্থাৎ শুরুতেও আছে, হ্যাঁ, এই অ এর পরপর হচ্ছে অব্যবহিত পরে যদি এরকম অ বা আ থাকে, তাহলে অ এর উচ্চারণ বিবৃত হয়। তাহলে অ এর উচ্চারণ কি হয়, বিবৃত। আবারও বলছি, শুরুতে অ আছে, অ এর পরপর যদি এরকম আরেকটা যদি কি থাকে, আবারও অ বা আ থাকে, তাহলে সেটার উচ্চারণটা কি হবে, বিবৃত হবে। এই কারণে এই নিয়মের মধ্যে এরকম আছে। তারপরে কথার মধ্যে কথে অ আছে, তাহলে এখানে শেষে আছে, এখানে এটা কথা হবে, এটা কথা এইভাবে উচ্চারণ করা যাবে না, এইভাবে উচ্চারণ করা যাবে না, এটা কথাই হবে। অনুরূপভাবে বলার মধ্যে একই। তারপর হচ্ছে বলো, অ আছে, অতএব এখানে বলো হবে না, বলো এখানে, এখানের মধ্যে, হ্যাঁ, এখানে যে পরেও আছে, আগেও আছে, অর্থাৎ অ এর পরে অ আছে, সে কারণে আগের অটার কোনো ধরনের পরিবর্তন হবে না। তাহলে 2 নম্বর নিয়ম গেল। 3 নম্বর নিয়মে আমরা যাব। 3 নম্বর নিয়মের মধ্যে আমরা দেখব যে কতগুলো ধ্বনি আছে, স্বরধ্বনি আছে। একটা হচ্ছে রি, আরেকটা হচ্ছে এ, একটা হচ্ছে ওই, আরেকটা হচ্ছে ও। এই 4টা স্বরধ্বনির পরে যদি অ থাকে, অর্থাৎ রি প্লাস অ, এ প্লাস অ, ওই প্লাস অ, ও প্লাস অ, এই 4টা স্বরধ্বনির পরে যদি কোনো অধ্বনি থাকে, সেই অধ্বনিটার উচ্চারণ বিবৃত হবে। আবারও বলছি,
এই চারটা ধ্বনির পরে যদি কোনো অধ্বনি থাকে সেই অধ্বনির উচ্চারণটা হবে বিবৃত। আমরা একটা রি দিয়ে একটা উদাহরণ দেখি, যেমন তৃণ, এটা তৃণ উচ্চারণ হবে না, মানে এটা তৃণ এইরকম ভাবে উচ্চারণ করা যাবে না, এটা যাই আছে তাই। আমরা 3 নম্বর উচ্চারণের নিয়মটা শেষ করলাম, অ এর উচ্চারণ 3 নম্বরটা আমরা শেষ করলাম। এখন আমরা 4 নম্বরে যাচ্ছি। 4 নম্বরে আমরা দেখেছি যে এখানে একটা নিয়ম লিখেছি, স্বরসঙ্গতির কারণে শব্দের মধ্য ও অন্ত অ বিবৃত হয়, এটা নিয়ম লিখেছি আমি। স্বরসঙ্গতির কারণে শব্দের মধ্য ও অন্ত অ বিবৃত হয়। এখানে স্বরসঙ্গতিটা কি একটু মানে একটু বিষয়টা আমরা একটু জানি। এই যে আমরা একটা মৌলিক স্বরধ্বনির একটা ছবি বা একটা চিত্র আমরা আগেও রেখেছি, আবারও এটা এই নিয়মটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে আবারও নিয়মের পাশে সেটা আঁকলাম। এইটা মনে করো একটা হচ্ছে সবচেয়ে উপরে আর একটা হচ্ছে সবচেয়ে নিচে। যেমন পূজা শব্দ, পূজা শব্দের মধ্যে এই শুরুটা হচ্ছে দীর্ঘ, দীর্ঘ মানে ঠিক এই যে এখানে সবচেয়ে উপরে, তারপর হচ্ছে একেবারে সবচেয়ে নিচে। তার মানে একটা হচ্ছে পিকের মধ্যে, পিকে পিক, আরেকটা হচ্ছে ভ্যালি, ভ্যালি একটা খাদে, একটা হচ্ছে চূড়ায়। তাহলে খাদে এবং চূড়ায় হলে অবস্থাটা এত বেশি খারাপ যে কোনো মানুষকে যদি এরকম পিক থেকে যদি ফেলে দেওয়া হয়, বেরিয়ে সাথে সে মারা যাবে। উচ্চারণের ক্ষেত্রে এরকম এটা হচ্ছে অনেক বেশি আয়াসসাধ্য বা কষ্টসাধ্য। সেখানে ধ্বনি আপনি শব্দগুলো কি করে নেয়, এটা নিজের মধ্যে একটা গ্যাপ, যে বিশাল একটা গ্যাপ থাকে সেটা সেটা কমিয়ে আনে, সেটা সংকুচিত করে নেয়। এটা আপনিই হয়, এটা ন্যাচারালি হয়। এটা ভাষাবিজ্ঞানীরা এটা নিজ থেকে আবিষ্কার করে এই নিয়মটা এটা তৈরি করেনি, মানুষের মুখ থেকে উচ্চারিত শব্দ নিয়ে এই নিয়মগুলো তৈরি হয়েছে। তাহলে এখানের মধ্যে যেটা আমরা দেখেছি, কতে অ আছে, লতে অ আছে, তাই এটা কলম হবে না, উচ্চারণীয় বানানটা এটা কলম এইভাবে করার কোনো সুযোগ নেই। কারণ এখানে এই যে স্বরসঙ্গতি, অর্থাৎ পরে পরে অ আছে বা আগে অ আছে, সেটার কারণে এর পরেরটাও হচ্ছে অ, অর্থাৎ এখানে অ প্লাস অ যদি হয় তাহলে উভয়ের অবস্থান একই জায়গার মধ্যে সঙ্গতিটা ভালো থাকে, অর্থাৎ কাছাকাছি অবস্থান থাকে। এইরকম যদি হয় স্বরসঙ্গতির কারণে, আমরা এখানে অনেকগুলো শব্দ লিখেছি, কলম, বৈধতা, যত, কত, মলম ইত্যাদি। এই ধরনের শব্দের মধ্যে যে অ আছে, পাশাপাশি যে দুটো অ আছে, সেই দুটো একটা আরেকটার কারণে, অর্থাৎ স্বরসঙ্গতির কারণে, হ্যাঁ, একটা সামঞ্জস্য রক্ষার জন্য পাশাপাশি প্রায় একই জায়গা থেকে অভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়, এবং সেই কারণে আমরা দেখি যে এখানেও অ এর কোনো পরিবর্তন নেই। তারপরে আমরা আরেকটা দেখি, অনেক সময় আমরা একটা সমাসাধিত একটা শব্দ দেখি যে শব্দের সাথে স্বযুক্ত থাকে। যেমন আমরা বিয়ের দাওয়াত কাঠের মধ্যে দেখি যে সপরিবার, এটা অবশ্য অনেকে ভুল লেখে, দন্তস্ব নিচে ব দিয়ে লেখে। এইরকম আমরা এই বানানটা দেখি, এটা আসলে একটা ভুল বানান। এটা হচ্ছে আসলে এখানে দন্তস্ব পরিবার, দন্তস্ব দিয়ে লিখতে হবে, দন্তস্ব, এটার অর্থ হচ্ছে সহ বা শহীদ, হ্যাঁ, শহীদ বা সহ, অর্থাৎ পরিবার সহ সপরিবার, স্ত্রী সহ সস্ত্রী, বন্ধু সহ সবান্ধব। হ্যাঁ, এইরকম দন্তস্বটা অনেকগুলো এর মধ্যে আমরা দেখি। এরকম দন্তস্ব যদি সহ অর্থে শব্দের শুরুতে যদি কোনো দন্তস্ব পাওয়া যায়, শব্দের শুরুতে, এটা কিন্তু সহ অর্থে দন্তস্ব শব্দের মাঝখানে এবং শেষে পাওয়া যায় না। এই দন্তস্বর সাথে একটা অ আছে, অর্থাৎ দন্তস্ব প্লাস অ, দন্তস্ব প্লাস অ, এই দন্তস্বর সাথে যে অটা আছে, এরকম যদি সহ অর্থে আসে, যে শব্দ হোক না কেন, এখানে অ এর কোনো বিকৃত রূপ পাওয়া যাবে না, বিকৃত উচ্চারণ করা যাবে না, অর্থাৎ অটা হবে স্বাভাবিক, অর্থাৎ বিবৃত উচ্চারণ। তাই এরকম আরো অজস্র শব্দ আছে, যেমন সজল, জল সহ সজল, সফল, ফল সহ সফল, হ্যাঁ, তারপরে সমূল, মূল সহ সমূল, এখানে এটাও স অর্থে। এরকম সপরিবার আছে, সবান্ধব, সবান্ধব, তারপরে সহ, হ্যাঁ, তীর্থ, সতীর্থ, সতীর্থ। এরকম দন্তস্ব নিয়ে যত ধরনের শব্দের শুরুতে আমরা এরকম পাবো, যে দন্তস্ব যদি সহ অর্থে হয় তাহলে এখানেও অটা বিবৃত হবে, অর্থাৎ এটা পরিবর্তিত হবে না, তাইলে আমরা
কি আরেকটা নিয়ম হচ্ছে ই ধ্বনির ই ই ধ্বনির পর যদি কোনো ই ধ্বনির পর যদি অ থাকে, সে অটা বিবৃত হয়। ই ধ্বনির পর যদি অ থাকে, অটাও কি হয়? বিবৃত হয়। যেমন মতি, গঠিত, মতি গঠিত ইত্যাদি। হ্যাঁ, মতি গঠিত, দেখি গঠিত, মথিত হতে পারে বা যায়, এটা লিখতে পারে মথিত, গঠিত। এখানের মধ্যে রশ্মির পরে কি আছে? অ আছে। তাহলে এটা গঠিত এভাবে নয়, মথিত। রশ্মির পরে এখানে একটা অ আছে, এই রশ্মির পরে অ আছে। এরকম ক্ষেত্রে অ এর উচ্চারণটা সাধারণত বিবৃত হয়। তাই এরকম আরো কিছু নিয়ম আছে, আমরা তোমাদের বেশি যেগুলো জরুরি নিয়ম, সেই নিয়মগুলোর মধ্যে, অর্থাৎ অ এর সাথে অ বিবৃতির জন্য যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম। এটা এখন আমরা সংবৃত হতে যাব। বিবৃত আমরা শেষ করলাম। সংবৃত অ মানে অটা যেখানে পরিবর্তিত হয়ে যাবে, অটা ও দিয়ে উচ্চারণ, অর্থাৎ অ থাকলে অটা কি হবে? অটা ও হবে। এটি 1 নম্বর নিয়ম। অ এর পরে যদি কি থাকে, কোনো এরকম রস্বই থাকে, দীর্ঘই থাকে, রস্বও থাকে, দীর্ঘও থাকে। প্রথমে অ আছে, সে অ এর পরে এই 4টা ধ্বনি যে কোনো একটা ধ্বনি থাকলে অ এর উচ্চারণটা সংবৃত হবে, অর্থাৎ পরিবর্তিত হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। উদাহরণ দিয়ে আমরা একটু দেখি। যেমন রশ্মি, বিখ্যাত শব্দ, আমরা খুব বেশি ব্যবহার করি, অনেকে আবার ব্যঙ্গ করার জন্য বলি, গালিও দিই। হ্যাঁ, কবি শব্দের মধ্যে যে অ এর পরে ই আছে, ক এর সাথে অ, ক প্লাস অ, তারপর হচ্ছে ব প্লাস রশ্মি। হ্যাঁ, এই যে অ এর পর কি আছে? অব্যবহিত পরে ই আছে, সে কারণে কবি শব্দের উচ্চারণ হবে কবি। হ্যাঁ, এরকম আরো অজস্র শব্দ আছে। যদি আছে একটা শব্দ, যদি শব্দের উচ্চারণ হবে কি? যদি। অন্তঃস্থ জ থাকলে সেটা বর্গীয় জতে রূপান্তরিত হবে। ব্যঞ্জনের মধ্যে গেলে আমরা সেটা বিস্তারিত আমরা আলোচনা করব। তাই যদি এরকম অ আছে এখানে সেটা ওকার হয়ে গেছে। অনুরূপভাবে দীর্ঘ নবী, আরবি একটা শব্দ আছে নবী, এটাও ঠিক এরকম নবী হবে, নবী, দীর্ঘইকার। তারপর রস্য দিয়ে আমরা একটা উদাহরণ দেখি। করুণ, ওটা তার করুণ পরিণতি, করুণ। তাহলে ক অ আছে, এখানে মাঝখানে র এর সাথে রস্য যুক্ত হয়েছে, অর্থাৎ অ এর পরে উ আছে। তাহলে এটার উচ্চারণ হবে কি? এটার উচ্চারণ হবে করুণ, উচ্চারণ হবে করুণ। অর্থাৎ এখানে অ এর পরে এই রস্য ধ্বনি আছে, এই রস্য ধ্বনি থাকার কারণে অটা পরিবর্তিত হয়ে সেটা ওতে পরিণত হয়েছে। তাহলে এটা গেল একটা নিয়ম। আমরা এবারে দ্বিতীয় নিয়মে যাব। দ্বিতীয় নিয়মের মধ্যে আমরা দেখব যে শব্দের শুরুতে যদি কোনো রফলা থাকে, রফলাযুক্ত শব্দের মধ্যে, যে রফলাযুক্ত শব্দের মধ্যে যদি অ থাকে, সে অ এর উচ্চারণ, আবারও বলছি, রফলাযুক্ত শব্দের মধ্যে যদি কোনো অ থাকে, সে অ এর উচ্চারণ অবশ্যই পরিবর্তিত, অর্থাৎ সংবৃত হবে, অর্থাৎ অটা ও দিয়ে লিখতে হবে। যেমন প্রথম, এখানে প এর সাথে একটা রফলা আছে, এই কারণে এটার উচ্চারণটা হবে প্রথম। তারপরে হচ্ছে গ্রহণ, এটার উচ্চারণটা হবে গ্রহণ। তারপরে শ্রবণ, এটার উচ্চারণটা হবে শ্রবণ। এরকম অজস্র শব্দ দেখানো যায়, যে আমরা দেখলাম যে যদি রফলাযুক্ত কোনো ব্যঞ্জন ধ্বনি থাকে, সেই রফলাযুক্ত অটা সবসময় পরিবর্তিত হবে, অর্থাৎ এটা ও দিয়ে লিখতে হবে, অর্থাৎ এটা ও ভাবাপন্ন, অর্থাৎ এটা হচ্ছে সংবৃত উচ্চারণ। তাহলে 2 নম্বর নিয়ম গেল। 3 নম্বরে আমরা দেখি একক্ষ শব্দ।
একক শব্দে একক শব্দের শেষটা যদি দন্তন্য হয়, একক শব্দের শেষটা যদি দন্তন্য হয়, একক শব্দ দন্তন্য হলে, একক শব্দের শেষ ধ্বনি যদি দন্তন্য হয় তাহলে পূর্বের অ সংবৃত হয়। যেমন একেবারেই পরিচিত শব্দ মন, এটা মনটা মন না, এটার উচ্চারণ হবে আসলে মন, এটার উচ্চারণ হবে মন। তারপরে হচ্ছে বন, উচ্চারণ হবে বন। এরকম অজস্র শব্দ আছে আসলে, সময়ের সময়ের কারণে আমরা একাধিক উদাহরণ আসলে দেখাতে পারছি না। এরকম যেহেতু এটা একবার উচ্চারিত, যে শব্দ একবার উচ্চারিত হয় তাকে বলা হয় একাক্ষ শব্দ। মন এটার একবারের প্রয়াস উচ্চারিত হচ্ছে, সে কারণে এটি একাক্ষ শব্দ, শেষে ন আছে, সে কারণে সে নয়ের উচ্চারণটা হবে সংবৃত অর্থাৎ পরিবর্তিত। তারপরে আমরা দেখব আরেকটা নিয়ম, শব্দের শেষে যদি শব্দের মাঝখানে বা শেষে অর্থাৎ অ এর পরে অ আছে, অ এর পরে যদি ক্ষীয়, তারপরে জফলা, অথবা এই যে জ্ঞানের যে আছে বর্গীয় যে সংযুক্ত ধ্বনি আছে, সংযুক্ত ব্যঞ্জন আছে, এই তিনটা যদি অ এর অব্যবহিত পরে থাকে, অ এর পর মাঝখানে অন্য কোনো ধ্বনি ঢুকতে পারবে না, এই তিনটা ধ্বনি যদি পরপর পাওয়া যায়, অর্থাৎ অ এর পরে ক্ষীয়, অ এর পরে জফলা, অ এর পরে এই ইউজ যে জ প্লাস ইউ যে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি সেটা যদি থাকে, তাহলে আমরা এই অ এর উচ্চারণটা সংবৃত হবে। উদাহরণ দিই, আমরা যেমন দেখি অক্ষ, অক্ষ প্রথমে অ আছে, পরে ক্ষীয় আছে, তাহলে এটার উচ্চারণটা হবে অক্ষ। ক্ষীয়র উচ্চারণ শব্দের শুরুতে হলে খ দিয়ে হয়, শব্দের মাঝখানে এবং শেষে হলে ক এবং খ দিয়ে হয়। এটার একটা নিয়ম গেল। তারপরে অন্তস্থ জফলা দিয়ে আমরা একটা নিয়ম দেখাই, একটা জফলা যেমন পদ্য, এটা যেহেতু অ আছে, অ এর পরে অন্তস্থ জফলা আছে, এই কারণে এটার উচ্চারণটা হবে পদ্য। তারপরে এটা এটা অজ্ঞ, এইটার উচ্চারণ হবে কি অজ্ঞ। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখলাম যে এরকম যদি থাকে যে কি আছে, অর্থাৎ জফলা অথবা ক্ষীয়, অথবা এরকম, হ্যাঁ, জ প্লাস ইও, এগুলো যদি থাকে তাহলে এর আগে যে অধ্বনি আছে সেই অধ্বনিটা অবশ্যই কি হবে, অবশ্যই সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অ এর উচ্চারণ এখানে ও দিয়ে করতে হবে। তো আসলে আমাদেরকে মূল যে বিষয়টা, সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর অনেকগুলো নিয়ম আছে, তোমরা মোটামুটি এই যে শুরুর দিকে যে কথাগুলো বলেছি সেগুলো যদি তোমরা অনুধাবন করতে পারো, তাহলে অ এর উচ্চারণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট রিভাইজটা নানানভাবে, এই নানান দিক থেকে উল্টিয়ে পুল্টিয়ে সেগুলো দেওয়া হয়েছে। এই যে মৌলিক যে নিয়মগুলো সেটা আমি আলোচনা করে, যে আরও কিছু নিয়ম আছে সেগুলো তোমরা বই একটু উল্টাবে, বইয়ের মধ্যে দেখতে পাবে। প্রত্যেকটা বইয়ের মধ্যে উচ্চারণের যে একটা অংশ আছে, সেই অংশের মধ্যে সেই নিয়মগুলো সন্নিবেশিত আছে। আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথে থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে। সবাইকে ধন্যবাদ।